হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপনেটস ক্লাসেস। গতদিন আমরা বন্ডিং ইন অর্গ্যানিক মলিকিউলস নিয়ে বেশ খানিকটা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেটা নিয়ে এগিয়ে যাব ইন আওয়ার জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি সিরিজ ফ্রম বেসিক টু অ্যাডভান্সড। তো আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করেছিলাম সেটা নিয়ে সবার আগে আমরা একটুখানি জাস্ট রিক্যাপিচুলেট করে নেব। তো আমরা প্রথম স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা হলো লিউইস ডট স্ট্রাকচার। আমরা অলরেডি লিউইস ডট স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। লিউইস ডট স্ট্রাকচার কী হয়, তার অরবিটাল ডায়াগ্রাম কীরকম হয়, এসএস ওভারল্যাপ, পিপি ওভারল্যাপ, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এছাড়া আমরা কার্বনের ইউনিক নেচার থেকে কার্বনের যে হাইব্রিডাইজেশন হয় সেটা নিয়েও আলোচনা করেছিলাম। আমরা মিথেনের স্ট্রাকচার পড়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখানে আবার দেখতে পাচ্ছি মিথেনের অরবিটাল ডায়াগ্রাম নিয়েও আলোচনা করেছিলাম। অ্যাকচুয়াল শেপ অফ sp3 অরবিটাল, sp3 হাইব্রিড অরবিটাল যেটা তৈরি হয় সেটা কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং sp3s ওভারল্যাপ নিয়েও আমাদের আলোচনা হয়ে গেছিল। অ্যাকচুয়াল শেপ অফ sp3 হাইব্রিডাইজড অরবিটাল নিয়েও আমরা আলোচনা করেছিলাম। শোয়িং দ্য এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কীরকমভাবে, ঠিক আমাদের বার্গারের মতো কীরকমভাবে পি অরবিটাল উপর আর নিচে থাকে, মাঝখানে ক্রিম ধরে নাও, ঠিক আছে, অ্যাকচুয়ালি মাঝখানে কোনো ইলেকট্রনের ডেন্সিটি নেই। এই নিয়েও আমরা আলোচনা সেরেছিলাম। আজকে তাহলে আমরা কি আলোচনা করব? কিছু আলোচনা করার আগে আমার পরিষ্কার মনে আছে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা ছিল ড্রয়িং অরবিটাল ডায়াগ্রাম অফ ইথেন। সো সেটার একটা রিমাইন্ডার দিলাম, এবং এবার আমি আঁকবো অরবিটাল ডায়াগ্রাম অফ ইথেন, এবং তোমরা একবার ম্যাচ করিয়ে নেবে যে তোমাদের অরবিটাল ডায়াগ্রামটা ঠিক ছিল নাকি ভুল হয়েছে। সো লেট আস গো ফর অরবিটাল ডায়াগ্রাম অফ মিথেন। অরবিটাল ডায়াগ্রাম আঁকার আগে আমি সবসময়তেই তোমাদের বলেছি তোমরা যেটা করবে, প্রথমে যেটা নর্মাল বন্ড ডায়াগ্রাম যেটা হয়, স্ট্রাকচারাল ডায়াগ্রাম, সেটা এঁকে নেবে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইথেন। এটা হলো ইথেনের স্ট্রাকচার, আমরা জানি, ঠিক। এবার এটা যখন আমি অরবিটাল ডায়াগ্রাম আঁকবো তার আগে আমার কাছে একটা জিনিস কিন্তু ফিক্স হয়ে গেছে। কি ফিক্স হয়ে গেছে? আমি অলরেডি জানি যে এই কার্বনের সব সিঙ্গেল বন্ড আছে, তাহলে কার্বন এখানে sp3 হাইব্রিডাইজেশন শো করবে। sp3 মানে এখানে চারটি হাইব্রিড অরবিটাল কার্বনের আছে। তো আমি কি করব, আগে কার্বনের সেই চারটে হাইব্রিড অরবিটাল আঁকবো। সো চারটে হাইব্রিড অরবিটাল আঁকলাম কার্বনের। দেখো মাঝখানে আমি অলরেডি একটা সিগমা বন্ড করে দিয়েছি, সেই ওভারল্যাপটাকে আমরা বলতে পারি sp3 ওভারল্যাপ। এই ওভারল্যাপটাকে আমরা sp3 ওভারল্যাপ বলতে পারি। আর এখানটায় এই sp3গুলোর সাথে হাইড্রোজেনের যে এস অরবিটালগুলো আছে সেগুলো কম্বাইন করবে। এই sp3-র সাথে হাইড্রোজেনের যে এস অরবিটালগুলো আছে সেগুলো কম্বাইন করবে, ঠিক আছে। এগুলো এস অফ হাইড্রোজেন বেসিক্যালি, সেখানে আমি হাইড্রোজেন লিখে দিলাম। সো এটা হলো আমার টোটাল অরবিটাল ডায়াগ্রাম অফ ইথেন। এবার তোমরা ম্যাচ করে দেখিয়ে নাও যে তোমাদের একই রকম ডায়াগ্রাম এসছে কিনা, প্রতিটা ওভারল্যাপ দেখিয়েছো কিনা, এখানে কটা sp3 ওভারল্যাপ আছে, এরকম কোশ্চেন আসতে পারে যে এখানে একটা sp3 ওভারল্যাপ আছে। সব জিনিসগুলো কিন্তু মাইনুটলি দেখবে, কারণ কি মাইনুটলি দেখলে তোমরা সেই প্রতিটা কোশ্চেন, যেটা এই একটা ছোট্ট স্ট্রাকচার থেকে কতগুলো কোশ্চেন হতে পারে সেগুলো তোমরা নিজেরাই বার করে নিতে পারবে। নাম্বার 2, এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, আচ্ছা sp3 কটা আছে? sp3 একটা আছে, ঠিক আছে। নাম্বার 2 পয়েন্ট ইম্পর্ট্যান্ট, এখানে sp3s ওভারল্যাপ কটা আছে? sp3s ওভারল্যাপ এখানে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো ছটা sp3s ওভারল্যাপ আছে। তো আমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল প্রতিটি ওভারল্যাপ ইন ইথেন মলিকিউল। কিন্তু এখনও আমি তোমাদের বলছি কয়েকটা জিনিস ইথেন এবং মিথেনের মধ্যে ডিফারেন্স আছে। ইথেনে যেমনি আমরা দেখতে পাচ্ছি এখানে ইথেনের যে কার্বনটা আছে সেটা কি হাইব্রিডাইজড? sp3 হাইব্রিডাইজড। ইথেনের কার্বনটা sp3 হাইব্রিডাইজড। আমরা যদি মিথেনে চলে যাই,
মিথেনেও কার্বন ছিল sp3 হাইব্রিডাইজড। কিন্তু তাছাড়া যে বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল, এই জিনিসগুলো ইথেন আর মিথেনে কি চেঞ্জ হয় কি হয় না, সেটা নিয়ে কিন্তু আমাদের আজকে একটা ছোট্ট আলোচনা থাকবে একদম এন্ড অফ দ্য ক্লাসে। ওটা খুব মন দিয়ে দেখবে, তাই জন্য আমি বলবো পুরোটা আস্তে আস্তে টপিক ওয়াইজ দেখো। এর মধ্যে অনেক কিছুই হয়তো তোমরা জানো, কিন্তু একটা রিভিশন ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তুমি কিছু না কিছু এক্সট্রা তো শিখে যাবেই, যতই তুমি জানো না কেন। ঠিক আছে, আচ্ছা, এবার যখন আমি ইথেন নিয়ে আলোচনা করে নিয়েছি, সবার আগে আমার উচিত একবার ইথেন মলিকিউলটাকে নিজে চোখে দেখা। সো আমি কয়েকটা মডেল নিয়েছি, দেখো এই দেখো, এটা হলো ইথেনের মডেল, দেখতে পাচ্ছ তোমরা। ইথেনের মডেলটা দেখতে পাচ্ছ, এখানে 3টে হাইড্রোজেন, একটা কার্বনে, আর মাঝখানে দেখো সিগমা বন্ড রয়েছে, 2টো কার্বনের মধ্যে সিগমা বন্ড রয়েছে মাঝখানে। এগুলোকে বল অ্যান্ড স্টিক মডেল বলা হয়। ঠিক আছে, তো এবার দেখো আমি যদি এটাকে এরকম ঘোরাই, তো আমি আরামসে ঘোরাতে পারছি, দেখতে পাচ্ছ দেয়ার ইজ ফ্রি রোটেশান, আমার কোনো অসুবিধা নেই, তাই তো, আমার কোনো কষ্ট করতে হচ্ছে না। ইটস লাইক এ সাইকেলের চাকা ঘোরানো যেরকম, ঠিক সেরকম। হ্যাঁ, আমি জানি না আমাদের ছোটোবেলায় সাইকেলের চাকা ঘোরাতো লোকে, একটা লাঠি দিয়ে একটা সাইকেলের চাকাকে ঘোরাতো, এখন কেউ বাচ্চারা এখন দেখতে পাই না শহরাঞ্চলে, বাট ডেফিনেটলি গ্রামে এখনও এই জিনিসটা হয়তো থাকবে। সো এরকমভাবে দেখো ফ্রি রোটেশান সম্ভব হচ্ছে। ঠিক আছে, ফ্রি রোটেশান, ঠিক আছে। কার অ্যাক্রসে ফ্রি রোটেশান হচ্ছে, ভালো করে দেখো একটা জিনিস, এই যে উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছ এইটা, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু 2টো কার্বনের মাঝখানের বন্ড। এই এর থেকে যদি আমি এর থেকে লাইনটাকে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাকে যদি আমি এই দিকে এক্সটেন্ড করে দিই, ধরো এরকম এদিকে আছে, আবার ধরো এইরকম এদিকে আছে, ঠিক আছে, দুই দিকে যদি এক্সটেন্ড করে দিই, তাহলে যে অ্যাক্সিসটা তৈরি হবে সেটাকে আমরা বলবো ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস। ঠিক আছে, তার মানে আমি যদি এখানে ডায়াগ্রামে দেখাই, দিস ইজ দ্য ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস। ঠিক আছে, কি অ্যাক্সিস এটা লিখে রাখো, ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস। সো এই ডায়াগ্রাম, এইটা ডেফিনেটলি একটা ফিল দিয়ে দিয়েছে তোমাকে, ফ্রি রোটেশনের ফিলটা দিয়ে দিয়েছে, যেরকম ফ্রি রোটেশন করা যায়। খুব সুন্দর জিনিস, খেয়ে আমারও খুব ভালো লাগছে করতে, বারে বারে হেভি লাগে। আচ্ছা, সো এটা কি ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস। ঠিক আছে, এবার এই ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিসের অ্যাক্রসে আমি কি পাচ্ছি, আই ক্যান ডু ফ্রি রোটেশন, ফ্রি রোটেশন। অ্যাক্রস ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস, অ্যাক্রস যে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিসে আমরা ফ্রিলি জিনিসটাকে রোটেট করতে পারছি। এটা খুব ইম্পর্ট্যান্ট প্যারামিটার, আমরা যখন অ্যালকেন পড়ি তখন এটা কিন্তু আমাদের খুব কাজে লাগে। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়ো। কনফর্মেশনাল আইসোমারিজমের একটা প্রিকারসার দেওয়া হচ্ছে। ঠিক আছে, ফ্রি রোটেশন অ্যাক্রস ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিসে হচ্ছে কোন, কার কেসে হচ্ছে, যখন সিগমা বন্ড হচ্ছে। এটা কি বন্ড, সিগমা বন্ড, ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই। এই যে সিগমা বন্ড হচ্ছে, এটার অ্যাক্রসে আমার ফ্রি রোটেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি জানলাম, আমি জানলাম ফ্রি রোটেশন পসিবল হচ্ছে কিসের ক্ষেত্রে, ইথেনের কেসে, অ্যাক্রস হোয়াট, ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস। এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, স্টার মেরে রাখো, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা। ঠিক আছে, সো এই নিয়ে আমি বেসিক ডিসকাশন অন ইথেন কিন্তু সেরে ফেললাম। তাহলে আমার ইথেন হয়ে গেল। ইথেন যখন তোমরা করেছো হোমওয়ার্ক, ডেফিনেটলি এতটা কিছু হয়তো তোমরা ভাবোনি, এতটা কিছু হয়তো করোনি, খুব অসুবিধা কিছু নেই, বাট এবার নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে আমি আর একটা জিনিস কী পেলাম, ফ্রি রোটেশন। আমরা যেমন নেক্সট মলিকিউল, ওকে, হেডিং অলরেডি দেওয়া আছে, ইথিন, ইথিন মলিকিউল নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে আমরা কি করব, বন্ড ডায়াগ্রাম অফ ইথিন ড্র করে নেব। সো এটা হলো বন্ড ডায়াগ্রাম অফ ইথিন, তোমরা সবাই জানো এটা, সেই সুদূর ক্লাস 9-10 থেকে তোমরা করে আসছো এটা, ইথিনের ডায়াগ্রাম। সো ইথিনে এই যে কার্বনটা থাকে, এই কার্বনটা কি হাইব্রিডাইজেশন থাকে, এই কার্বনটা থাকে sp2 হাইব্রিডাইজড। কি করে হয় এটা, গ্রাউন্ড স্টেট অফ কার্বন আগে আমি লিখব। কার্বনের কটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন মানে 1s2 2s2 2p2। ঠিক আছে, এর যখন আমি বাক্স ডায়াগ্রাম আঁকবো কি আসবে আমার, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। এখানে তো আবার 3টে বাক্স হয়, হ্যাঁ, একটা দুটো, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। এবার দেখো এখানে বলছে sp2 হাইব্রিডাইজেশন, আমরা অলরেডি কার্বন এক্সাইটেড স্টেটে কি হয়
সেটা অলরেডি আমরা মিথেনে দেখেছি যে এই ইলেকট্রনটা এখানে শিফট করে যায়। সো কার্বন এক্সাইটেড স্টেটে এই 2s2 থাকে আর এখানে 2p3, এটা 2s1 হয়, সরি 2s1 হয়ে যায়, 2p3 হয়ে যায়। তো এখানে একটা ইলেকট্রন থাকে আর এখানটা হয়ে যায় তোমার 3টে ইলেকট্রন। তো যখন sp3 হাইব্রিডাইজড হয়, মনে করে দেখো sp3 হাইব্রিডাইজেশনের সময় আমি কি করেছিলাম, 1 গ্লাস জল, রাইট, আর 3 গ্লাস শরবত, না 1 গ্লাস শরবত আর 3 গ্লাস জল মিশিয়েছিলাম। অত শরবত তো বাড়িতে ছিল না, গরিব মানুষ। এবার আমরা কি করব, এবার একটু বড় লোক হয়েছি, বাঁচিয়েছিলাম না, পয়সা বাঁচিয়েছিলাম, এবার একটু বড় লোক হয়েছি। বড় লোক হয়ে এবার আমরা কি করব, আমরা এবার একটা এস এবং দুটো পিকে মিক্স করব। মানে বেসিক্যালি 2 গ্লাস জল নেব এবং 1 গ্লাস শরবত নেব। 2 গ্লাস জল 1 গ্লাস শরবত একটা বড় গামলার মধ্যে মেশালাম। মেশানোর পরে তাহলে আমি ক গ্লাস শরবত পাবো, হ্যাঁ ডাইলুট শরবত, কিন্তু শরবত তো ক গ্লাস শরবত পাবো আমি বেসিক্যালি 3 গ্লাস শরবত পাবো। সো এখানে আমার হয়ে যাবে 3টে। আর এই মিক্সিং কি হচ্ছে, একটা এস দুটো পি, তাহলে কি হবে 3টে sp2 হাইব্রিড অরবিটাল, 3টে sp2 হাইব্রিড অরবিটাল। ক্লিয়ার হয়েছে? আর একটা পি অরবিটাল, দেখো একটা পি ইলেকট্রন আছে, এই একটা আনহাইব্রিডাইজড পি ইলেকট্রন থাকবে, একটা আনহাইব্রিডাইজড পি অরবিটাল থাকবে। ঠিক আছে, এইটাই তো বেসিক ফান্ডামেন্টাল, আর তো কিছু নেই এখানে। এই বেসিক ফান্ডা ক্লিয়ার থাকলে হয়ে যাবে। এবার দেখি আমরা এটা অরবিটাল ডায়াগ্রাম বানাবো কি করে। তো আমার কাছে আছে sp2 3 পিস। sp2 হলে নর্মালি আমার শেপ কি হয়, আমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছি, sp2 হলে শেপ হবে ট্রাইগোনাল প্লেনার, মানে একটা ট্রায়াঙ্গেলের মতো একটা প্লেনে আছে। সো এখানে ধরো আমি হাইব্রিড অরবিটালগুলো আঁকছি, এখানে একটা sp2, একটা ট্রায়াঙ্গেল বানানোর চেষ্টা করছি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেছে আমার, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো এটার সঙ্গে দেখো এখানে হাইড্রোজেন লাগছে, এখানে আর একটা হাইড্রোজেন লাগছে, এখানে আর একটা কার্বন আছে, এই কার্বনটাও এরকম করছে, এবং এই সো এখানে লাগছে একটা হাইড্রোজেন আর এখানে লাগছে আর একটা হাইড্রোজেন। হ্যাঁ, একদম ক্লিয়ার হয়ে গেছে, এটা কোনো সমস্যা নেই। সো আমাদের হাইব্রিড অরবিটালগুলো যে বন্ডিংগুলো, ওটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমার কাছে কি আছে, একটা পি অরবিটাল আছে, যেটা আনহাইব্রিডাইজড, ঠিক আছে। তো এটা কি হয়, দেখো এটা আমরা বেশ দূরে দূরে দেখাই, দুটো পি অরবিটালকে বেশ দূরে দেখাই, বাট এতটা দূরে অ্যাকচুয়ালি হয় না, খুব কাছে হয় এরা। সো কাছে হওয়াতে কি হয়, দেখো এই ধরো একটা পি অরবিটাল আছে আর এখানে ধরো আর একটা পি অরবিটাল, এদের মধ্যে এরকম একটা ওভারল্যাপ হয়। এই বন্ডিংকে আমরা কি বন্ড বলে থাকি? আচ্ছা, প্রথমে এই বন্ডিংকে আমরা কি টাইপের ওভারল্যাপ বলে থাকি? দেখো এটা কিন্তু মাথায় মাথায় ধাক্কা খাচ্ছে না, মাথায় মাথায় যদি ধাক্কা খেত তাহলে এটাকে আমরা সিগমা বন্ড বলতাম। এটা সাইডে সাইডে ধাক্কা খাচ্ছে, সো এটাকে আমরা পাই বন্ড বলে থাকি। এটা হলো সাইড ওয়েজ ওভারল্যাপ, এটা হচ্ছে সাইড ওয়েজ ওভারল্যাপ। তো এই পাই বন্ডটাকে কিন্তু এইভাবে যদি আমি দেখাতে যাই, জিনিসটাকে সুন্দর করে দেখানো যাবে না, তাই জন্য আমরা এটাকে বেশ দূরে দূরে দেখাই। আদারওয়াইজ এটাকে কাছে দেখানো কিন্তু উচিত, অরিজিনালি এটাকে কোথায় দেখানো উচিত, কাছে দেখানো উচিত। সো এটা কী হবে তাহলে, এরকম আমরা দেখাই পাই বন্ডটাকে। সো এরকম পাই বন্ড তৈরি করে। তাহলে এখানে যদি আমাকে জিজ্ঞেস করে কটা পাই বন্ড আছে, এখানে আমার একটা পাই বন্ড আছে, ঠিক আছে, একটা পাই বন্ড আছে। আর যদি বলে যে ইথিন মলিকুলে কটা সিগমা বন্ড আছে, প্লিজ, অনেকেই ভুলটা করে, ইথিন মলিকুলে বলে দেয় একটা পাই একটা সিগমা, একদম এই ভুলটা করবে না। এবার দেখো ডিটেলে যাচ্ছি, এটাও সিগমা এটাও সিগমা, হাইড্রোজেনের সাথে যে দুটো লেগে আছে সেটাও তো সিগমা, তো এদিকের দুটো ওদিকের দুটো মানে চারটে, আর কার্বন কার্বন আর একটা সিগমা, তাহলে 5টা সিগমা বন্ড আছে, ঠিক আছে। তো খবরদার এই ভুলটা করবে না যে ইথিন মলিকিউলে একটা পাই একটা সিগমা, এটা খুব কমন মিস্টেক। সো প্লিজ এটা অ্যাভয়েড করে চলবে, ঠিক আছে, এটা থেকে যত দূরে থাকো ততই বেটার। আচ্ছা, এবার আমাদের একটুখানি যদি আমরা স্ট্রাকচারে যাই, একটু যদি বোঝার চেষ্টা করি যে ইথিনের স্ট্রাকচারটা কেমন, তাহলে আর একটু মজা আসবে। কীরকম দেখো, এটা কিছুক্ষণ আগেই বললাম যে এটা হলো ট্রাইগোনাল প্লেনার স্ট্রাকচার। সো আমি এইভাবে আঁকছি ট্রাইগোনাল প্লেনার স্ট্রাকচার, ঠিক আছে। এটা ধরো ট্রাইগোনাল মানে ট্রায়াঙ্গেলের গল্পটা ক্লিয়ার হলো। সো এটা ধরে নাও, এটা জাস্ট ধরে নাও যে এটা এরকম প্লেনে আছে, ঠিক আছে, এরকম প্লেনে আছে, মানে এই প্লেনে আছে, সোজা কথা ট্রায়াঙ্গেলটা এইভাবে আছে। সিমিলারলি এখানেও একটা ট্রায়াঙ্গেল আছে,
এটা এইভাবে আছে, ঠিক আছে। তাহলে এই পিটা কোথায় থাকবে, এই পিটা থাকবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, ঠিক আছে, মানে এটার সঙ্গে এটা 90 ডিগ্রি থাকবে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, ঠিক আছে। লিখে রাখো, আনহাইব্রিডাইজ পি অরবিটাল কোথায় থাকবে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেনে থাকবে, sp2 প্লেনের পারপেন্ডিকুলার থাকবে, ঠিক আছে। তো আমি এখানে লিখেই রাখবো এটাকে, এই পি অরবিটালটা কোথায় থাকবে, 90 ডিগ্রি টু প্লেন অফ sp2, ঠিক আছে। sp2 যে প্লেনটা আছে তার সাথে 90 ডিগ্রি থাকবে, sp2 প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আমার আনহাইব্রিডাইজ পি অরবিটাল, ঠিক আছে। এবার এখানকার বন্ড লেন্থটা কি হয়, সো এই যে বন্ড লেন্থটা হয়, এই বন্ড লেন্থটা হয় হচ্ছে হলো 1.34 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এই বন্ড এই যে sp2 ওভারল্যাপের বন্ড লেন্থটা হয় 1.34 অ্যাংস্ট্রম। আর আমরা আগেরটাতেও লিখে দেওয়া উচিত এটা, যে এই বন্ড লেন্থটা কত হয়, sp3 বন্ড লেন্থ হয় 1.54 অ্যাংস্ট্রম। দেখো এখান থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস চলে আসছে, আমি বন্ড লেন্থের জায়গাতে গিয়ে লিখছি যে sp3 ওভারল্যাপ আমি যখন পেলাম তখন আমি বন্ড লেন্থ পেয়েছি 1.54 অ্যাংস্ট্রম, এবং sp2 ওভারল্যাপ যখন আমার হয়েছে তখন আমি বন্ড লেন্থ পেয়েছি 1.34 অ্যাংস্ট্রম। এটা কেন হলো, একদম সিম্পল ফান্ডা, পি হলো লম্বা আর এস হলো গোল, ব্যাস। যত পি ক্যারেক্টার বেশি থাকবে, এটাতে পি ক্যারেক্টার বেশি, এটা কত পার্সেন্ট পি ক্যারেক্টার আছে যদি দেখো এখানে, জাস্ট মনে করে দেখো ক গ্লাস জল ঢেলেছিলাম, এক গ্লাস শরবত ছিল, 3 গ্লাস জল ছিল, তাহলে পি মানে হলো সেই জল, তাহলে 75% পি ক্যারেক্টার ছিল এখানে, ঠিক আছে। 75% পি ক্যারেক্টার ছিল, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে যদি একইভাবে ক্যালকুলেট করো, কটা পি আছে, দুটো পি আছে, টোটাল নাম্বার অফ কী ছিল অরবিটাল, 3টে ছিল, সো 2/3 মানে 66.67% পি ক্যারেক্টার। তাহলে পি ক্যারেক্টার কার বেশি, পি ক্যারেক্টার sp3 ওভারল্যাপের বেশি, যার পি ক্যারেক্টার বেশি তার লম্বা বেশি হবে, ঠিক আছে। পি মানেই লম্বা বেশি, লম্বা রোগা, আর এস মানে গোল মোটা সোটা, ঠিক আছে। বুঝে গেছো জিনিসটা, তুমি এটা নিয়ে যত খুশি আর কি মারতে পারো, আমার কোনো যায় আসে না, বাট এটাই। দেখো একটা জিনিস সিস্টেম মনে রাখবে, সবসময় জিনিসগুলোকে এমনভাবে মনে রাখার চেষ্টা করবে লজিক্যালি, যেটাকে তুমি তোমার রিয়েল লাইফের সঙ্গে কম্পেয়ার করতে পারো, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তুমি ধরো তোমার আমি যদি একটা মানে এস অরবিটাল ভাবি, তাহলে আমি কি ভাববো একটা এস অরবিটাল বলে, আমি ভাববো একটা টেনিস বলকে ভাবতে পারি এস অরবিটাল, তাই না। ডেফিনেটলি একটা পি অরবিটাল হলে যদি আমার এইভাবে মনে রাখতো, একটা পি অরবিটাল কীরকম ভাববো, এটাকে ধরে নিলাম একটা পি অরবিটাল, ঠিক আছে, ঝামেলা মিটে গেল আমার। যেটা আমি রোজ দেখছি, রেগুলার বেসিসে দেখছি, তার সাথে কম্পেয়ার করো, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না, ইজিলি মনে রাখতে পারবে, ঠিক আছে। ওকে, নেক্সট ইথিন তো বুঝে গেছো, তাহলে ইথিন জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আসবো ইথাইনে। আমরা কিন্তু বন্ড অ্যাঙ্গেল নিয়েও আলোচনা করলাম এবং বন্ড লেন্থ নিয়েও কিছুটা আলোচনা করলাম, ঠিক আছে। এবার আসছি আমরা ইথাইনে। আচ্ছা, ইথাইনে যাওয়ার আগে আমি তোমাদের একবার ইথিনের মডেলটাও দেখাতে চাই। তুমি যদি দেখো, এটা হলো ইথিনের মডেল, ঠিক আছে, এই দেখো এটা, তাই তো, এটাই তো ইথিন। এই দেখো মাঝখানে ডবল বন্ড আছে, ঠিক আছে, মাঝখানে ডবল বন্ড আছে, আর এইদিকে দুটো দুটো করে হাইড্রোজেন, দেখতে পাচ্ছ সবাই। এবার দেখো, এবার যদি আমি এটাকে রোটেট করার চেষ্টা করি, খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আমি রোটেট করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এরকম করলে তো কোনো চান্সই নেই, আগেরবার তো এরকম করলে হয়ে যাচ্ছিলো, কোনো চান্স নেই, আমি কিন্তু রোটেট করতে পারছি না এটাকে, ঠিক আছে, যতই চেষ্টা করি না কেন। সো এখানে আমি একটা স্ট্রেন অনুভব করছি, স্ট্রেন, ঠিক আছে, ফিজিক্সের স্ট্রেন পড়েছো আই গেস, না পড়লেও পড়বে, ঠিক আছে। তো স্ট্রেন অনুভব করছি, ঠিক আছে। সো এটা হলো আমার ইথিন মলিকিউল। এখানে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি দ্যাট ফ্রি রোটেশন ইজ নট পসিবল অ্যাক্রস ইথিন মলিকিউল, অথবা পাই বন্ড থাকলে ফ্রি রোটেশন সম্ভব না। এটাই যখন সিগমা বন্ড ছিল, দেখো সুন্দর ফ্রি রোটেশন হচ্ছিল, কিন্তু যেই পাই বন্ড চলে এলো তখন আর আমি রোটেশন করতে পারছি না, ঠিক আছে। সো একদম ক্লিয়ার, আমরা এখানে এটা লিখব,
free rotation is not possible, free rotation is not possible across pi bond. ঠিক আছে, এটা ইউনিভার্সালি লেখো, এটাকে শুধু ইথিনের জন্য না, যে কোনো জায়গায় পাই বন্ড থাকলে সেখানে ফ্রি রোটেশন হবে না। ঠিক আছে, মাথায় রাখবে এবং এগিয়ে চলবে। ঠিক আছে, হয়ে গেছে এটা। এবার আমরা আসবো ইথাইনে। চলো এবার ইথাইনের আগে সিম্পল স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। সো ইথাইনের যে সিম্পল স্ট্রাকচারটা আমরা অলরেডি জানি, ট্রিপল বন্ড থাকে, CH থাকে। সো এখানে আমাদের সি এর হাইব্রিডাইজেশন কী হয়, SP হাইব্রিডাইজড অরবিটাল হয় C। ঠিক, SP হাইব্রিডাইজড অরবিটাল হয় C। ঠিক আছে, আর এখানে তাহলে তোমার SP যখন হাইব্রিডাইজেশন হবে তাহলে আমাকে জানতে হবে যে এর স্ট্রাকচার কীরকম হবে। তো যখন SP হাইব্রিডাইজেশন হয় তখন স্ট্রাকচার হয় লিনিয়ার। ঠিক আছে, তাহলে এটার স্ট্রাকচার কীরকম হয়, লিনিয়ার স্ট্রাকচার হয়, মানে একটা লাইনের উপর থাকে। এটা কি প্লেনার হয়? হ্যাঁ, অবশ্যই প্লেনার হয়, কারণ কি একটা লাইনে থাকলে একটা প্লেনে থাকতেই হবে। ঠিক আছে, তো ওটা নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই তোমার, অবশ্যই প্লেনার। লিনিয়ার ব্র্যাকেটে লিখে রাখো, প্লেনার অলসো। এই কনফিউশনটা যেন না থাকে, লাইনে থাকলে প্লেনে পড়বেই, দুটো প্লেন লাগবে না ওটাকে ডেসক্রাইব করতে, একটা প্লেনেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে কি হয়, আমি কার্বন এক্সাইটেড স্টেটের যে ডায়াগ্রামটা করেছিলাম কিছুক্ষণ আগে, 2s1 2p3, ঠিক আছে, এই ডায়াগ্রামটা করেছিলাম। এখানে হাইব্রিডাইজেশনটা মাত্র দুজনের মধ্যে হবে, একটা S একটা P। আর একটু বড় লোক হয়ে গেছি, তাই জন্য এখানে একটা S এবং একটা P এর মিক্সিং করছি, 1 গ্লাস শরবত এবং 1 গ্লাস জল করে আমি দুটো sp2 অরবিটাল তৈরি করছি, দুটো sp2 হাইব্রিডাইজড অরবিটাল। ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখবে এই জিনিসগুলো। এবং এবার যখন আমি ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করছি, দেখা যাক। প্রথম কথা, যেহেতু দুটো, এখানে একটু গন্ডগোল করে ফেলেছি, আই এম সরি ফর দ্যাট, বাট আশা করি তোমরা সেটা বুঝতে পেরে গেছো। থ্যাংক ইউ। সো এটা দুটো SP হবে, রাইট? এবার দুটো অরবিটাল দেখো, SP অরবিটাল আমি আঁকলাম, এখানে মাঝখানে ওভারল্যাপ দেখিয়ে দিলাম। সো এখানে একটা হাইড্রোজেন, এখানে আর একটা হাইড্রোজেন। ঠিক আছে, সো হাইব্রিড অরবিটালগুলো আমি এঁকে ফেলেছি, মাঝখানে সিগমা বন্ড আমার করা হয়ে গেছে। দিস ওভারল্যাপ ইটস SP ওভারল্যাপ। এবার এখানে দুটো আনহাইব্রিডাইজড P অরবিটাল আছে, তাই না? এ দেখো, 2 আনহাইব্রিডাইজড P অরবিটাল। ঠিক আছে, দুটো আনহাইব্রিডাইজড P অরবিটাল আছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। কেন কি, এখানে একটা ধরো Z অ্যাক্সিসে আছে, এটাকে আমি PZ নাম দিলাম, এখানেও Z অ্যাক্সিসে আছে। দেখো একটা জিনিস মাথায় রাখবে, ইফ দ্য আনহাইব্রিডাইজড অরবিটাল আর নট প্যারালাল টু ইচ আদার দেন সাইড ওয়াইজ ওভারল্যাপ ইজ নট পসিবল। একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা P অরবিটাল, এটা একটা P অরবিটাল, ঠিক আছে, এরা যদি প্যারালাল হয়, এখন দেখতে পাচ্ছ এরা প্যারালাল আছে, এরা একে অপরের সাথে এভাবে ওভারল্যাপ করতে পারবে। ঠিক আছে, কিন্তু এবার ধরো এটা একটা P অরবিটাল, আমি এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি, মানে অন্য প্লেনে চলে গেছে, এবার কিন্তু ওভারল্যাপ হচ্ছে না। দেখো, সাইড ওয়াইজ ওভারল্যাপ ইজ নট পসিবল। এমন একটা জায়গায় ওভারল্যাপ হচ্ছে, এটা কিন্তু এই P অরবিটাল, তোমরা জানো এই P অরবিটালের মাঝখানে কী হয়, কোনো ইলেকট্রন থাকে না, এরও মাঝখানে কোনো ইলেকট্রন থাকে না, ওভারল্যাপ ইজ নট পসিবল, রাইট? থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো এটা। তো দেখতেই পাচ্ছ জিনিসগুলো খুব সিম্পল, কিন্তু একটু ভিজুয়ালাইজেশন দরকার, এবং যেটা তোমাদের মধ্যে ভালোই আছে, তাই তো? সো PZ এর গল্প হয়ে গেল। তো PZ এর সঙ্গে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কালকে PZ এর সঙ্গে কোন অরবিটালের তোমার পাই ওভারল্যাপ হবে, PZ এর সঙ্গে সবসময় PZ এরই পাই ওভারল্যাপ হবে। এবার আমি আঁকছি PY। PY দেখতে পাচ্ছ, PY অরবিটাল, PY অরবিটাল, দুজনের মধ্যে আবার আমরা পাই বন্ড দেখাচ্ছি। ঠিক,
একদম ক্লিয়ার হয়ে গেছে। একটা জিনিস একদম ক্লিয়ার থাকতে হবে, এই পি ওয়াই আর পি জেডের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। দুটো কিন্তু দুটো আলাদা প্লেনে আছে। এই পি জেড এবং পি ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত, পি ওয়াই এবং এসপি টু যে লাইনটা আছে এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ঠিক আছে, সো বেসিক্যালি তিনটে প্লেনে রয়েছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার। ঠিক আছে, এবার আমার এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেটা নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না, জেনারেলি এটা নিয়ে খুব একটা আলোচনা করা হয় না, বাট আমরা এখানে ডেফিনেটলি এটা নিয়ে আলোচনা করব। সেটা কি, দেয়ার ইজ এ থিওরেম কল্ড আনসোল্ডস থিওরেম। ঠিক আছে, সো আমি এখানে এটা নিয়ে আলোচনা করছি, ওখানে তো আর জায়গা নেই। আনসোল্ডস থিওরেম, এটা জেনারেলি অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট। ঠিক আছে, বাট অর্গানিক কেমিস্ট্রিতেই এটা ইউজ হয়। সো আনসোল্ডস থিওরেম কি বলে দেখো আগে, এই যে পি এক্স, পি ওয়াই অ্যান্ড পি জেড, এই তিনটে অরবিটালকে যদি তুমি মিক্স করে দাও তাহলে যে শেপটা তুমি পাবে দ্যাট ইজ স্ফেরিক্যাল। ঠিক আছে, এটা শুধু না, অল 5 ডি অরবিটাল, তোমরা জানো ডি অরবিটাল 5টা থাকে, এটাও যদি মিক্স করে দাও তাহলেও স্ফেরিক্যাল হবে। অল 7 এফ অরবিটাল যদি মিক্স করে দাও তাহলেও কিন্তু জিনিসটা স্ফেরিক্যাল হবে। একদম ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা, আপাতত এইটুকু তো ক্লিয়ার হয়েছে। আনসোল্ডস থিওরেম এই জিনিসটা বলে এদের যদি মিক্স করা হয় তাহলে যে শেপটা পাবো ইলেকট্রনিক অরবিটালের সেটা স্ফেরিক্যাল হবে। তাহলে কি আমরা দেখব না যে এই শেপটা কীরকম হবে, বিশেষত আমরা কোন শেপটার কথা বলছি ভালো করে দেখো। এখানে যখন আমরা ইথাইন মলিকিউল নিয়ে আলোচনা করছি তখন এই যে পিওয়াই আর পিজেড এর যে অরবিটালটা আছে এদের মধ্যে কি হচ্ছে, একটা ওভারল্যাপ হচ্ছে। ঠিক আছে, তো ওভারল্যাপটা কীরকম হয় সেটা তো আমাকে বুঝতে হবে। এই যে পিওয়াই আর পিজেডের যে ক্লাউডটা হয় এরা কি নিজেদের মধ্যে মিক্স থাকে নাকি থাকে না, এরা নিজেদের মধ্যে মিক্স থাকে, বিকজ পাই ইলেকট্রনস আর লুজলি হেল্ড। ওদের তুমি একটা জায়গায় ওইভাবে বন্দি করে রেখে দিতে পারবে না, তারা নিজেদের মধ্যে মিক্সড থাকে। তো ব্যাপারটা কীরকম একটু আমরা দেখে নিই, তাহলে আমাদের একটা ফিল চলে আসবে। দেখো, এই হলো পিওয়াই আর প্লাস পিজেড আনসোল্ড থিওরেম অনুযায়ী। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা খানিকটা আমাদের কিসের মতো দেখতে হচ্ছে, এরকম টাইপের একটা খাবার পাওয়া যায়, বিদেশে খায়, ডোনাট। ঠিক আছে, ডোনাট শেপ বলে এটাকে। ঠিক আছে, ডোনাট শেপ, মাঝখানে ফাঁকা। ঠিক আছে, এই মাঝখানটা ফাঁকা কেন, কারণ পি অরবিটালের মাঝখানটায় তো কোনো ইলেকট্রন থাকে না। সো বেসিক্যালি যে পি ধরো, এটা ধরো পি জেড, ঠিক আছে, আর এটা ধরো পি ওয়াই, এদের যে ক্লাউডটা মিক্স হয়ে এরকম একটা ডোনাট শেপ নেয়। ঠিক আছে, এটা কি পি ওয়াই প্লাস পি জেড, তাহলে এটা হলো তোমার সেই পাই ইলেকট্রন ক্লাউডটা যেটা একটা কার্বনে আছে এখানে, মানে এই একটা কার্বনে আছে। তাহলে এটাকে যদি আমি একটুখানি ডায়াগ্রামেটিক্যালি এখানে দেখার চেষ্টা করি, এই কার্বনে এরকম একটা ডোনাট আছে। ঠিক আছে, পাই ইলেকট্রনটার কথা বলছি, আই এম নট টকিং অ্যাবাউট সিগমা, মনে রেখো। এই কার্বনও এরকম একটা ডোনাট আছে এবং এরা খুব কাছাকাছি আছে। তাহলে এদের মধ্যে যখন ওভারল্যাপ হবে তখন এরকম একটা ওভারল্যাপ হবে না, ভাবো এরকম হবে তো একটা। তাহলে খানিকটা আমাদের সিলিন্ডারের মতো দেখতে হচ্ছে, দেখো। সো ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং পার্ট যে এই যে ইথাইনের যে পাই ইলেকট্রন ক্লাউডটা আছে, ইথাইনের যে পাই ইলেকট্রন ক্লাউড আছে, এটা লিখো, পাই ইলেকট্রন ক্লাউড অফ ইথাইন কি শেপ আছে, দ্য শেপ ইজ সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, পাই ইলেকট্রন ক্লাউড অফ ইথাইনের যে শেপটা হবে সেটা হবে সিলিন্ড্রিক্যাল শেপ। হ্যাঁ, তা নতুন কিছু শেখা গেল তাহলে, তাই তো? হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট জিনিস শেখা গেল। এরকম টাইপের এই শেপটার মতোই দেখতে আমাদের সাউথ ইন্ডিয়ান একটা ফুড আছে, এটাকে বলা হয় বড়া। ঠিক আছে, তো সাউথ ইন্ডিয়ান ফুড স্টলে পেয়ে যাবে, এটাকে বড়া বলা হয়। তো সেটাও একই রকম দেখতে, ডোনাটের মতনই দেখতে।
বাট বড়া তো পরীক্ষায় লিখতে পারবে না, তো ওখানে কিন্তু ডু নট লেখা থাকবে, তো ডু নট সঙ্গেই তোমার সড়গড় হওয়াটা বেটার। ঠিক আছে, এবার আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমরা বন্ডিং ইন মলিকিউলসটা আজকে বেসিক্যালি কমপ্লিট করতে চলেছি। সো ইথাইনটা আগে আমাদের হয়ে গেল, মানে ইথেন করেছি, মিথেন করেছি, ইথাইন করেছি এবং ইথিন করেছি। বন্ড অ্যাঙ্গেলের ব্যাপারটা এবার আমাদের বুঝতে হবে। দেখো, প্রথম যেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো মিথেন, এবং মিথেনের একটা স্ট্যান্ডার্ড বন্ড অ্যাঙ্গেল তোমাদের সবার জানা আছে। ঠিক আছে, এখানে বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিটস। এবার যখন আমি ইথেন নিয়ে কথা বলি, ঠিক আছে, ইথেন নিয়ে যখন আমি কথা বলি তখন আমাকে ইথেনের সম্বন্ধেও জানতে হবে যে ইথেনের বন্ড অ্যাঙ্গেলটা কত। সো নর্মালি দেখো, একটা জিনিস মাথায় রাখো, এখানটা দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা নর্মালি হওয়া উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিটস, কিন্তু সেটা হয় না, এটা হয়ে যায় সামথিং মোর দ্যান 109 ডিগ্রি 28 মিনিটস। সো এটা হয় অ্যাকচুয়ালি 111 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, এটা কেন হয় তার কারণটা বোঝো। বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে হচ্ছে হলো রিপালশানের উপরে, তাই না? আমরা ভিএসইপিআর থিওরি পড়েছি, ভ্যালেন্স শেল ইলেকট্রন রিপালশন। সো সেই ক্ষেত্রে এখানে যে CH3 গ্রুপটা আছে, এই CH3 গ্রুপটা রিপেল করে কাকে? এই বন্ডটাকে এবং এই বন্ডটাকে। তাই জন্য এই যে অ্যাঙ্গেলটা আছে এটা 111 ডিগ্রি হয়ে যায় র্যাদার দ্যান 109 ডিগ্রি 28 মিনিটস। হ্যাঁ, একদম ক্লিয়ার হলো? দেখলে তো আর একটা নতুন জিনিস পেয়ে গেলে, যেটা কিন্তু আমাদের অনেকের হয়তো জানা ছিল না, কেউ কেউ ডেফিনেটলি জানতে হয়তো, বাট জানা না থাকলেও অসুবিধা নেই, জানা থাকলেও প্রবলেম নেই। বেসিক ম্যাটার হলো আমি শিখলাম। ঠিক আছে, আর একটা জিনিস আমরা আলোচনা করব, সি ডাবল বন্ড। এটা কি আমার? এটা হলো ইথিন মলিকিউল। এখানেও দেখো আমাকে কিন্তু এই অ্যাঙ্গেলটা নিয়ে আলোচনা করতে হবে, কেন কি নর্মালি যে কোনো তোমার যদি একটা ট্রাইগোনাল প্লেনার যদি স্ট্রাকচার হয়, এটার স্ট্রাকচার কত হবে? 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, রাইট? বন্ড অ্যাঙ্গেল। কিন্তু এখানেও কি তাই হবে? না, হবে না, হবে না। কেন হবে না? কেন কি এখানেও এই যে CH2 গ্রুপ আছে, এটা একটা কি রিপালশান দেবে? স্টেরিক রিপালশান দেবে, একই রকম। ঠিক আছে, এখানেও দিয়েছিল CH3 গ্রুপ, এখানে CH2 গ্রুপ দিচ্ছে স্টেরিক রিপালশান। তো স্টেরিক রিপালশান দেওয়ার জন্য এই যে অ্যাঙ্গেলটা হয় এটা 121.3 ডিগ্রি মতো হয়। ঠিক আছে, 121.3 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাও তাই হবে 121.3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কিন্তু তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে? এবার খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, টোটাল অ্যাঙ্গেল এটা কি? এটা তো প্লেনার না, তো টোটাল অ্যাঙ্গেল কত হয় এখানে? 360 ডিগ্রি। কালকে জিজ্ঞেস করতে পারে এই অ্যাঙ্গেলটা কী হবে? এই অ্যাঙ্গেলটা কি 120 ডিগ্রি হবে? না, এই অ্যাঙ্গেলটা কিন্তু যেহেতু এই অ্যাঙ্গেলগুলো বেড়ে গেছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু আবার লেস দ্যান 120 ডিগ্রি হবে। বোঝা গেছে? এই অ্যাঙ্গেলটা লেস দ্যান 120 ডিগ্রি হবে। ক্লিয়ার হয়ে গেছে একদম জিনিসগুলো? সো এইভাবে আমাকে প্রতিটা বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করতে হবে। ইথাইনের কেসে এত সমস্যা নেই, ইটস এ পারফেক্টলি লিনিয়ার মলিকিউল উইথ 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, কারণ কি দুই দিকেই শুধু হাইড্রোজেন আছে, দেখো। ঠিক আছে, দুদিকেই শুধু হাইড্রোজেন আছে, এখানে কোনো চেঞ্জেস আসে না। ম্যাক্সিমাম মিনিমাম রিপালশানের কন্ডিশন হলো 180 ডিগ্রি, এবং সেই অনুযায়ী ইলেকট্রন পেয়ারসগুলো, ইলেকট্রনের যে পেয়ারগুলো আছে সেগুলো কি হয়? সাজানো থাকে। ঠিক আছে, এবার চলে আসছি বন্ড লেন্থে। তো বন্ড লেন্থের দেখো কিছুটা ডিসকাশন আমরা অলরেডি করেছি। সো আমাকে যদি হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে যে ইথিন মলিকিউলের এই যে বন্ড লেন্থটা আছে, কার্বন হাইড্রোজেন যে বন্ড লেন্থটা আছে, সেটা কি ইথেন মলিকিউলের বন্ড লেন্থের থেকে বেশি না কম? কি করে তুমি কম্পেয়ার করবে? চলো দেখি এই কোশ্চেনটা করতে পারো কি না। সো দেখো, কার্বন এখানে কি? sp3, এখানে কার্বন কি? sp2, হাইড্রোজেন তো SSই আছে দুটোতেই, তো কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তুমি শুধু কার্বনটা নিয়ে ভাবো, এটা কি sp3, তার মানে এখানে যে ওভারল্যাপটা হয়েছে ওটা sp3s, ওটা sp3s, আর এখানে যে ওভারল্যাপটা হয়েছে এটা যদি দেখো তুমি, এটা হলো sp2s। ঠিক আছে, এই যে ওভারল্যাপ দেখতে পাচ্ছ, একটা sp2s আর একটা sp3s, এই যে ওভারল্যাপটা তোমরা দেখতে পাচ্ছ,
এই ওভারল্যাপটা কেন হচ্ছে, এবং এই ওভারল্যাপটা থেকে আমি কি বার করতে পারবো, আমি বন্ড লেন্থটা বার করতে পারবো কি পারবো না, দেখো ডেফিনেটলি বার করতে পারবো। sp2 লেস পি ক্যারেক্টার, এটা লার্জ পি ক্যারেক্টার, তাই না, পি ক্যারেক্টার বেশি হওয়া মানে পি কি লম্বা, তাহলে বন্ড লেন্থ কার বেশি হবে, ইথেনের সিএইচ বন্ড লেন্থ ইথিনের সিএইচ বন্ডের লেন্থের থেকে বেশি হবে। সিমিলারলি সিএইচ বন্ড লেন্থ ইন ইথাইন আরও কম হবে, কেন, যত হাইব্রিডাইজেশন তোমার এস ক্যারেক্টার বেড়ে যাচ্ছে তত ছোট হয়ে যাবে, গোল গোল হয়ে যাবে, আর পি ক্যারেক্টার যত বেশি থাকবে তত কি হবে, তত লম্বা লম্বা হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝে গেছো বন্ড লেন্থের বিষয়টা কি করে কম্পেয়ার করতে হবে। এবার আমরা 2-4টে কোশ্চেন নিয়ে আলোচনা করি, সো দ্যাট আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে আমরা কোশ্চেনগুলো করতে পারবো কি পারবো না। সো ফার্স্ট কোশ্চেন লেখো, which of the following has same hybridization as CH4, C2H2, C2H4, C2H6, C2H5OH, বলো। সো সবার আগে এগুলোর জন্য কিন্তু তোমাকে স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচার না জানলে কিন্তু তুমি করতে পারবে না। এটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো এটা কি, এটা হলো ইথাইন, ঠিক, এটা ইথিন, দেখো ডাবল বন্ড মানে sp2 হাইব্রিডাইজড, আর আমার সেম হাইব্রিডাইজেশন অ্যাজ মিথেন বলেছে মানে sp3 পেতে হবে। দিস ইজ ইথেন, দিস ইজ ডেফিনেটলি sp3 হাইব্রিডাইজড, সো এটা হবে। নেক্সট C2H5OH মানে কি CH3 CH2OH, তাহলে এটা তো আমার কি হবে হাইব্রিডাইজেশন sp3 হবে, তার মানে আমার এখানে ডবল অ্যান্সার কারেক্ট, হ্যাঁ মাল্টিপল অ্যান্সার্স কারেক্ট। ঠিক আছে, এইরকম টাইপের কোশ্চেন তোমাকে করতে হবে, যদিও এই কোশ্চেনটা খুব সোজা, বাট ইট উইল গিভ ইউ দ্য ফিল। ওই টাইপের কোশ্চেনের যখন মাল্টিপল অ্যান্সার কারেক্ট হয় সেই টাইপের কোশ্চেনের ফিলটাও তো তোমায় পেতে হবে। ঠিক আছে, তার মানে একটা এসে গেল আমি টিক মেরে বেরিয়ে গেলাম, এরকম করলে তো হবে না, আমাকে আস্তে আস্তে প্রতিটা অপশান চেক করতে হবে যখন আমার সেটা মাল্টিপল অ্যান্সার কারেক্টের মধ্যে আছে। ঠিক আছে, ক্লিয়ার রাখবে এটা। আচ্ছা, এবার একটা কোশ্চেন করেছে, বাহ, শর্টেস্ট বন্ড লেন্থ, শর্টেস্ট CH বন্ড লেন্থ কিসে আছে, A C2H2, B CH4, C C2H6, D C2H4। দেখো শর্ট কখন হবে, যত এস ক্যারেক্টার বেশি তত শর্ট হবে, তো এস ক্যারেক্টার সবার সব থেকে বেশি কার সেটা আমাকে আগে বেছে নিতে হবে, সব থেকে বেশি এস ক্যারেক্টার কার, সব থেকে বেশি এস ক্যারেক্টার আমার ইথাইনের, sp হাইব্রিডাইজেশন থাকে, সো ডেফিনেটলি ইথাইনেই আমার শর্টেস্ট বন্ড লেন্থ হবে। বুঝতে পারছো কোশ্চেনগুলো কী করে করতে হবে, তোমাদের কিন্তু আমার সাথে সাথে করতে হবে কোশ্চেনগুলো, পারলে তো খুবই ভালো, না পারলে কীভাবে সলভ করা হচ্ছে সেটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে। নেক্সট, লংগেস্ট সিসি বন্ড কিসে আছে, CH4, C2H6, C2H2, C2H4। লংগেস্ট কার্বন কার্বন বন্ড, এটার তো কার্বন কার্বনের গল্পই নেই, একটাই কার্বন আছে, বাদ। তারপরেরটা দেখো, লংগেস্ট বন্ড মানে হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার কম থাকতে হবে, সোজা কথা, তো হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার সব থেকে কম আছে আমার ইথেনের, অর্থাৎ এটাই কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, সো এই দিয়ে আমরা আমাদের প্রথম পার্ট দ্যাট ইজ বন্ডিং ইন মলিকিউলসটা আমরা কমপ্লিট করলাম। আশা করছি তোমরা অনেকগুলো জিনিস শিখতে পেরেছো এটাতে, এবং এর পরের দিকে আমরা অ্যালিনস নিয়ে আলোচনা করব এবং তারপরে রেজোন্যান্স নিয়ে। সো অ্যালিনস একটা ডিফারেন্ট কাইন্ড অফ কম্পাউন্ড, যেখানে আবার আমরা সিগমা বন্ড পাই বন্ড নিয়ে বেশ কিছুক্ষণ খেলবো এবং
খেলে মজা আসবে সেটাও আমি বলে দিচ্ছি। এবং তারপরে আমরা রেজোন্যান্স অ্যান্ড ভেরিয়াস রেজোনেটিং স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জেনারেল অর্গানিক কেমিস্ট্রির পার্ট, এবং এই স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ভিডিওর জন্য আমি যতটা পারবো তাড়াতাড়ি তোমাদের নেক্সট ভিডিওটা দেওয়ার চেষ্টা করব অ্যালিনস নিয়ে, এবং দেখা যাক আস্তে আস্তে আমরা এগোবো, খুব তাড়াহুড়ো করবো না। থ্যাংক ইউ এভরিবডি এগেন ফর জয়নিং।